নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 21-এর উত্তর পর্ব। এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব 21 দিয়ে দিয়েছি, তো যারা যারা দেখোনি তারা অবশ্যই আগে প্রশ্ন পর্ব 21টা দেখে নিও এবং তারপরে আজকের উত্তরগুলো মিলিয়ে নিও। আগের দিন আমরা ব্যাকরণ থেকে 7টা প্রশ্ন রেখেছিলাম এবং বাকি ছিল হিমালয় দর্শন প্রশ্ন থেকে। হিমালয় দর্শন যে পাঠ্য বই আছে নবম শ্রেণীর, সেখান থেকে কোশ্চেন ছিল। তো আজকে আমরা এগুলো আলোচনা করে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আমি আছি শ্রবণা মণ্ডল, থাকবো পাশে বন্ধু হয়ে। চলো শুরু করি। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। 7টা ব্যাকরণ থেকে প্রথমে আমরা উত্তরগুলো বলে দিচ্ছি এবং তারপরে টেক্সট থেকে বলে দেব। তো তোমাদের ক্ষেত্রে একটা কথা বলার, অনেকেই বলছো যে অন্য ধরনের ভিডিও চাও, তোমরা একটু ওয়েট করো, তোমাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি। তো নতুন করে ভিডিও আবার শুরু করব, তার জন্য একটু ওয়েট করতে হবে। আমি একটু বিশেষ ব্যস্ততার জন্য সেইভাবে ভিডিও করতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই শুরু করব আবার তোমাদের জন্য। তো চলো, তোমাদের এখন যেগুলো প্রবলেম হচ্ছে, আমি এই যে প্রশ্ন উত্তর পর্বগুলো নিচ্ছি, এগুলো থেকে তোমরা অনেকটাই কিন্তু প্রবলেম সলভ করতে পারবে। এগুলোতে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো, এতে তোমরা বুঝতে পারবে কতটা তোমরা ব্যাকরণে স্ট্রং হয়েছে এবং কতটা খামতি থেকে গেছে। সেই জন্য এই প্রশ্ন উত্তর পর্বগুলো আমি নিচ্ছি। এগুলো বেশ কয়েকটা হয়ে যাক, তারপরে আমি শুরু করব আবার নতুন চ্যানেলে, মানে নতুন ভিডিও দিয়ে। ঠিক আছে? তো চলো শুরু করি। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্ন ছিল, প্রবাহী ব্যঞ্জন ধ্বনির অপর নাম কি? কয় অপশন ছিল প্রতিহত ব্যঞ্জন ধ্বনি, ক্ষয়ে প্রবাহিত ব্যঞ্জন ধ্বনি, গয়ে স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, আর ঘয়ে তরল ব্যঞ্জন ধ্বনি। এবং উত্তর হবে অপশন খ, প্রবাহিত ব্যঞ্জন ধ্বনি। দেখো দুটো আছে, আমি একটু বলে দিই যে একটা হচ্ছে প্রতিহত আর একটা হচ্ছে প্রবাহিত বা প্রবাহী। এটা মনে রাখবে এই নামটা, একটা প্রতিহত আর প্রবাহিত বা প্রবাহী। তো প্রবাহী ব্যঞ্জনধ্বনির অপর নাম কিন্তু প্রবাহিত। ঠিক আছে, এবং কোনগুলো প্রতিহত কোনগুলো প্রবাহিত এইগুলো নিয়ে আমি বলে দিয়েছি। যারা যারা জানো না তারা কিন্তু আমার ধ্বনি পরিবর্তনের ধ্বনির যে ভিডিওগুলো আছে সেখান থেকে ক্লিক করে জেনে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর 2 নম্বর প্রশ্ন আছে, কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ? অপশন ছিল কয়ে ইতস্তত, ক্ষয়ে বৃহস্পতি, গয়ে গিস্পতি, আর ঘয়ে তস্কর। এবং উত্তর হবে অপশন গ, গিস্পতি। নিপাতনে বিসর্গ সন্ধি, যেগুলো নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, সেগুলোর উদাহরণ খুব কম আছে, হাতে গোনা কয়েকটা। আমি এই নিয়ে ভিডিও করেছি, তোমরা এগুলো কয়েকটা মুখস্থ করে নিও। এটা মনে রাখা এমন কিছু কঠিন না, বরঞ্চ বিশেষ করে যেটা একটু কঠিন সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এগুলোর আমি সূত্র দিয়েছি, আগের দিনেও বলেছি, তো এগুলো একটু দেখে নিও তোমরা। আর বিসর্গ সন্ধিটা কয়েকটা আছে, ওগুলো চাইলে তোমরা মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে, তো গিস্পতি হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ। আচ্ছা এরপর দেখো 3 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পড়া এই দুটি হলো মানে কি জাতীয় উপসর্গ? অপশনগুলো ছিল কয়ে সংস্কৃত উপসর্গ, ক্ষয়ে বাংলা উপসর্গ, গয়ে বিদেশি উপসর্গ, আর ঘয়ে এদের সবকটি। এবং উত্তর হবে অপশন ক, সংস্কৃত উপসর্গ হচ্ছে পড়া। সংস্কৃততে মোট 20টা উপসর্গ আছে, সেগুলো তোমাদের একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে। আর বাংলা উপসর্গও আছে কয়েকটা, এগুলো উপসর্গ মানে যে চ্যাপ্টার আছে ওখান থেকে তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, সংস্কৃত উপসর্গ যে 20টা আছে এগুলো কিন্তু তোমাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে। তাই পড়া এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। ঠিক আছে, আচ্ছা এরপর 4 নম্বর প্রশ্ন ছিল, কোনটি সংস্কৃত অব্যয় নয়? কয় অপশন ছিল এবং, ক্ষয়ে যেমন, গয়ে অতএব, আর ঘয়ে বরং। এবং উত্তর হবে অপশন খ, যেমন। যেমনটা হচ্ছে বাংলা অব্যয়, সংস্কৃত অব্যয় নয়। বাকি 3টেই হচ্ছে সংস্কৃত অব্যয়। ঠিক আছে, এবং, অতএব, বরং এগুলো সব কিন্তু সংস্কৃত অব্যয়। আচ্ছা এরপর 5 নম্বর প্রশ্ন ছিল, পিপাসা শব্দে কোন ধাতু আছে? কয় অপশন ছিল কয়ে পিপ, ক্ষয়ে পা, গয়ে পি, আর ঘয়ে পিস। এবং উত্তর হবে অপশন খ, পা ধাতু। পিপাসা শব্দের প্রত্যয় করলে দাঁড়ায় বা ব্যুৎপত্তি করলে দাঁড়ায় পা, শন, আ। তাহলে মূলে আছে পা ধাতু। ঠিক আছে, আচ্ছা এরপর 6 নম্বর
প্রশ্ন ছিল বাংলা ভাষায় কটি সম্মুখ স্বরধ্বনি আছে? কয় অপশন ছিল 3টে, খয়ে 4টে, গয়ে 5টি আর ঘয়ে 6টি। এবং উত্তর হবে অপশন ক 3টি। কারণ আমরা জানি সম্মুখ স্বরধ্বনি কোনগুলো, আমরা সেই ছকটা যেখানে দেখেছিলাম মৌলিক স্বরধ্বনির যে ছকটা, ওপরের দিকে আছে রস্বই আর রস্বউ, তারপর এ আর ও, তারপর এ অ, আর সবার শেষে নিচের দিকে আছে আ। তাহলে সম্মুখ হচ্ছে বাঁ দিকের, যেটা ছবিটা কল্পনা করলে বাঁ দিকটা যেটা, সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। ঠিক আছে, তার মানে রস্বই, এ আর এ, এই 3টে হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। ওকে, আচ্ছা, এরপর 7 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিত্য সমাস কত প্রকার? এবং অপশন ছিল কয়ে 2 প্রকার, খয়ে 3 প্রকার, গয়ে 4 প্রকার আর ঘয়ে কোনো প্রকার নেই। এবং উত্তর হবে অপশন ক 2 প্রকার। নিত্য সমাজকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস আর একটা হচ্ছে অশপথ বিগ্রহ নিত্য সমাস। এই নিয়ে আমি আলোচনা করেছি সমাসের আলোচনায়, তবু আর একবার বলে দিচ্ছি। অবিগ্রহ মানে যেটার কোনো ব্যাসবাক্য হয় না, আর অশপথ বিগ্রহ মানে যার ব্যাসবাক্য হয় কিন্তু কিভাবে হয় না, অন্য পদের সাহায্য নিয়ে ব্যাসবাক্যটা হয়। এটাই হচ্ছে নিত্য সমাসের দুটো ভাগ। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এই ছিল ব্যাকরণ থেকে মোটামুটি 7টা প্রশ্ন। এরপর চলো আমরা নবম শ্রেণীর যে পাঠ্য বিষয় আছে হিমালয় দর্শন, সেখান থেকে প্রশ্নগুলো দেখে নিই। 8 প্রশ্ন ছিল লেখিকা ঢেঁকি শাকের কথা কোথায় পাঠ করেছেন? কয় অপশন আছে বসুমতী পত্রিকায়, খয়ে মহিলা পত্রিকায়, গয়ে ধূমকেতু পত্রিকায় আর ঘয়ে নবনূর পত্রিকায়। এবং উত্তর হবে অপশন খ মহিলা পত্রিকায় পাঠ করেছেন। বলাই আছে গল্পের মধ্যে যে একবার মহিলায় পাঠ করেছিলাম। ঠিক আছে, মহিলা মানে হচ্ছে এখানে মহিলা পত্রিকা, মনে রাখবে এটা। ঠিক আছে, এরপর 9 নম্বর প্রশ্ন ছিল যে ঢেঁকি শাকের উচ্চতা কত? কয় অপশন ছিল 15 থেকে 20 ফিট, খয়ে 20 থেকে 25 ফিট, গয়ে 25 থেকে 30 ফিট আর ঘয়ে 30 থেকে 35 ফিট। এবং উত্তর হবে অপশন খ 20 থেকে 25 ফিট। মানে ঢেঁকি শাকের উচ্চতা এটা ছিল, বইয়ে দেওয়া আছে, এটাই ভালো করে মনে রাখবে। 20 থেকে 25 ফিট উচ্চতা ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপর 10 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে কতবার জোকে রক্ত শোষণ করেছে বলে উল্লেখ করেছেন লেখিকা? কয় অপশন আছে 1-2 বার, খয়ে 2-1 বার, গয়ে 2-3 বার আর ঘয়ে 3-4 বার। উত্তর হবে অপশন গ 2-3 বার কিন্তু জোকে রক্ত শোষণ করেছে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। সবল বলতে কাদের কথা বলেছেন? কয় অপশন আছে ভুটিয়ানিদের কথা, খয়ে রমণী জাতির কথা, গয়ে পুরুষদের কথা আর ঘয়ে সম্পাদকের কথা। এবং উত্তর হবে অপশন গ পুরুষদেরকে সবল বলা হয়েছে। সবলেরা বালক বালিকার দলভুক্ত বলে মনে হয়, এটা লেখিকা বলেছেন, পুরুষদের কথাই উল্লেখ করেছেন এখানে, তাই এটা উত্তর হবে অপশন গ। ঠিক আছে, আচ্ছা, এরপর 12 যে প্রশ্নটা সেটা হচ্ছে লেখিকাদের বাসা থেকে কত দূরে বড় ঝর্ণা আছে? কয়ে 1 মাইল দূরে, খয়ে 2 মাইল দূরে, গয়ে প্রায় 1 মাইল দূরে আর ঘয়ে প্রায় 2 মাইল দূরে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, অপশন গ উত্তর হবে। অনেকেই প্রথমে ভুল করে দিতে পারো, 1 মাইল দূরে দেখেই ক্লিক করতে পারো, কিন্তু এটা হবে না। উত্তরটা আছে বইয়েতে এভাবেই লেখা আছে যে প্রায় 1 মাইল দূরে, পুরো কিন্তু নির্দিষ্ট করে বলা নেই, প্রায় 1 মাইল দূরে। ঠিক আছে, তাই উত্তর হবে অপশন গ। 13 যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এখন সে স্বাদও পূর্ণ হইল, কোন স্বাদ? কয় অপশন আছে পর্বত দেখার স্বাদ, খয়ে বঙ্গোপসাগর দেখার স্বাদ, গয়ে ঝর্ণা দেখার স্বাদ আর ঘয়ে বেড়ানোর স্বাদ। এবং উত্তর হবে অপশন ক পর্বত দেখার স্বাদ। বঙ্গোপসাগরের নমুনা কিছু দেখা বাকি ছিল, সেটা উনি দেখেছেন বলে উল্লেখ করেছেন, আর বাকি ছিল পর্বত দেখার স্বাদ, এটাই বলা আছে, তাই উত্তর হবে অপশন ক। 14 নম্বরের প্রশ্ন ছিল ভুটিয়ানিরা নিজেদেরকে কি বলে পরিচয় দেয়? কয় অপশন আছে নিচে কা আদমি, খয়ে অসভ্য আদমি, গয়ে সভ্য আদমি আর ঘয়ে পাহাড়নি। এবং উত্তর হবে অপশন ঘ পাহাড়নি বলে ভুটিয়ানিরা নিজেদেরকে পরিচয় করায় আর কি। আচ্ছা, এরপর 15 যে প্রশ্ন ছিল হিমালয় দর্শন গ্রন্থটির উৎস কি? কয় অপশন আছে হিমালয় দর্শন, খয়ে কুপমণ্ডুকের হিমালয় দর্শন, গয়ে মতিচুর আর ঘয়ে পিপাসা। এবং উত্তর হবে অপশন খ কুপমণ্ডুকের হিমালয় দর্শন। ঠিক আছে, বাকি যে 3টে আছে মানে মতিচুর, পিপাসা, এগুলো কিন্তু সব লেখিকার মানে বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ। তো এই জিনিসগুলো একটু মনে রাখবে, এগুলো জানো না যারা তাদেরকে বলে দিলাম।
উত্তর হবে অপশন খ, কূপমণ্ডকের হিমালয় দর্শন গ্রন্থ থেকে, মানে ওনার প্রবন্ধ গ্রন্থ থেকে এটাই নেওয়া হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা মোটামুটি এই ছিল 15টা প্রশ্ন আজকের যে পর্ব। অনেকেই আশা করি ঠিক করেছো, যারা যারা পারোনি তারা মিলিয়ে নিও, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।